কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। কেমন আছো সবাই? তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও গ্রুপে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাতে যেখানে যেখানে গ্রুপ আছে সবখানে ক্লাসটা শেয়ার করে দাও সবাই দ্রুত। আমরা দ্রুত সময়ের মধ্যেই ক্লাস শুরু করব, ঠিক আছে? গতকাল আমরা ইউটিউবে ক্লাস নিয়েছি, তোমাদের উপস্থিতি কম ছিল, যার জন্য আমরা ভাবলাম যে আমরা ফেসবুকে ক্লাস নেই, উপস্থিতি বেশি, তোমাদের উপকার হবে, যার জন্য তোমরা সবাই তোমার বন্ধুদেরকে মেনশন করো, সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দিই। তোমরা যদি একটু শেয়ার করে দাও তাহলে দেখা যাবে খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সবাই চলে আসছো ক্লাসে? তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো। ক্লাস লিঙ্ক দেওয়া হয়েছে কি? হ্যাঁ, সবগুলা গ্রুপে ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা ধারা পড়ব। তো তোমরা আসলে অনেকেই, যেহেতু আমরা সবকিছুই পড়াবো, ঠিক আছে, যেহেতু আমরা সবকিছু পড়ানোর চিন্তা ভাবনা আছে, তো আমরা যেখান থেকে শুরু করি সবগুলো অধ্যায় আমরা পড়বো ইনশাআল্লাহ। তো তোমরা যদি উপস্থিতি বেশি থাকো তাহলে আমরা সবগুলো অধ্যায় পড়াবো তোমাদের, আর যদি উপস্থিতি কম হয় শুধুমাত্র তাহলে আমাদের যে কোর্সের ক্লাসগুলো আছে কোর্সের ক্লাসগুলোই নিব, কারণ তোমাদের যদি উপস্থিতি কম হয়, তোমরা যদি ক্লাস না করো তাহলে তো আমরা সব ক্লাস নিব না। তোমাদের উপস্থিতির উপর নির্ভর করবে যে আমাদের ক্লাসগুলা কতদিন হবে। তোমাদের উপস্থিতি বেশি হলে ক্লাস বেশি হবে, তোমাদের উপস্থিতি কম হলে ক্লাস কম হবে। লাইভ পেছানো যায় না কেন বুঝলাম না, লাইভ পেছাবা কি জন্য? তোমরা যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা তাহলে কি শুরু করব? ধারা পড়বো। ধারা আমরা সর্বোচ্চ 3টা ক্লাস দিব, ধারাতে 3টা ক্লাস দিয়ে একদম সম্পূর্ণ ধারা অধ্যায়টা ক্লিয়ার করে দিব। ধারা শেষ হওয়ার পরে তোমরা কোন অধ্যায় পড়তে চাও জানাবা, আমরা সেই অধ্যায়ের ক্লাসে নিব। তো আজকে আমরা ধারা শুরু করি তাহলে। দেখি ধারার কই অঙ্কগুলা কই। দেখো,
তো আমি একটা অঙ্ক তুলি। তো আজকে আমরা দেখো একটা অঙ্ক, একটা ডাক তুলি আমরা আপাতত। এখানে একটা ডাক দেওয়া আছে 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 প্লাস একটি সমান্তর ধারা। তোমরা ডাকটা তুলবা একটি সমান্তর ধারা। তারপরে আরেকটা দেওয়া আছে কোন গুণোত্তর ধারার চতুর্থ পদ। একটা দেওয়া আছে কি কোন গুণোত্তর ধারার তো এত পরে আমার এখানে ক্লাস আসতেছে কি জন্য, ক্লাস একটু দ্রুত আসতে হবে। আমি তোমাদের কমেন্ট গুলো অনেক পরে দেখতে পারতেছি। আচ্ছা, এবং আরেকটা গুণোত্তর ধারা দেওয়া আছে, একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ। যে অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই অঙ্ক, ঠিক আছে? গুণোত্তর ধারার চতুর্থ পদ, গুণোত্তর ধারার এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চতুর্থ পদ দেওয়া আছে, কত দেওয়া আছে? √2/3 এবং সপ্তম পদ পদ সপ্তম পদ 4/9 √3। টাইপ অনুযায়ী করাবো নাকি বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়াবো? তোমরা একটু তাহলে তোমাদের কাছে কি শুনে নেই, আজকে অনেকে উপস্থিত আছো, তোমাদের কাছে শুনে নেই। তোমরা কি টাইপ অনুযায়ী ম্যাথ পড়তে চাও, টাইপ অনুযায়ী পড়বা নাকি বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়বা? যদি টাইপ অনুযায়ী পড়ো তাহলে এটাকেই, যেহেতু তোমরা কি টাইপ অনুযায়ী পড়তে চাও নাকি বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়বা? লাইট প্রবলেম ঠিক হয়ে যাবে। টাইপ অনুযায়ী পড়বা নাকি বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়বা? তোমরা টাইপ অনুযায়ী পড়লে টাইপ অনুযায়ী পড়াবো। টাইপ অনুযায়ী তো আমাদের কোর্সের ভিতরে ক্লাস চলতেছে, তো আমরা কোর্সে টাইপ অনুযায়ী পড়ি, এখানে বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়ি নাকি? আমরা দেখো, আমরা টাইপ অনুযায়ী পড়বো আমাদের কোর্সের ভিতরে, আমাদের যে কোর্সের ক্লাস চলতেছে ওইখানে আমরা টাইপ অনুযায়ী পড়বো। ফ্রি ক্লাসগুলো আমরা বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়ি। দেখো সবাই বোর্ড কোশ্চেন অনুযায়ী বলছে, তো বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়ি। টাইপ অনুযায়ী আমাদের মানে কোর্সের ভিতরে যে ক্লাসগুলো হচ্ছে, আগামীকাল ক্লাস আছে, এরকম ভাবে আমরা যে ক্লাস নিব, কোর্সের ক্লাসগুলো আমরা টাইপ অনুযায়ী নিব, আর ফ্রি ক্লাসগুলো আমরা বোর্ড কোশ্চেন অনুযায়ী নিব। ঠিক আছে? বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়লে ভালো হয় না, টাইপ অনুযায়ী পড়লে ভালো হয়। ঠিক আছে? টাইপ অনুযায়ী পড়লে ভালো হয়, কিন্তু টাইপ অনুযায়ী ক্লাসগুলো আমাদের ক্লাস হবে, বোর্ড কোশ্চেন অনুযায়ী এখানে হবে। ঠিক আছে? দেখো তোমরা সবাই তাহলে মনোযোগ দাও, আমরা বোর্ড কোশ্চেন অনুযায়ী ক্লাস করব। এটা আমাদের যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022 টাইপ অনুযায়ী আমাদের কোর্সের ভিতরে ক্লাস চলবে। আর এখানে অনুযায়ী তোমাদের টাইপ অনুযায়ী তোমরা পড়ছোই, জাস্ট টাইপগুলো মিলিয়ে নিবা। ঠিক আছে? তোমরা জাস্ট টাইপগুলো মিলিয়ে নিবা যে আমি কোন টাইপের মধ্যে তোমাদের কোনটা পড়াইছিলাম। তো দেখো আমাদের বলা আছে, এইগুলো দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেনে বলছে, ক নাম্বারে বলছে সমান্তর ধারাটির দশম পদ নির্ণয় করো। সমান্তর ধারার 10তম পদ নির্ণয় করো, এটা আমাকে বলছে। কি বলছে? সমান্তর ধারার 10তম পদ নির্ণয় করো। দেখো আমরা ক নাম্বার কোশ্চেনটা আগে সমাধান করি, তারপরে আবার করে বর্ণনা করব। আসো তাহলে
বলছে ধারাটি সমান্তর ধারার 10তম পদ নির্ণয় করো। এখন এখানে দেখো দুইটা ধারা দেওয়া ছিল, একটা ধারা দেওয়া আছে 2 + 7 + 12 + 17 প্লাস সমান্তর ধারা, আর একটা দেওয়া আছে গুণোত্তর ধারার চতুর্থ পদ এত, সপ্তম পদ এত। তো যেহেতু বলে দিছে সমান্তর ধারার 10ম পদ নির্ণয় করতে, তার মানে এই কোশ্চেনটা আমাকে সমান্তর ধারাটা যে আছে এটা দিয়ে করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আমাকে কোনটা দিয়ে করতে হবে? এই যে সমান্তর ধারাটা দেওয়া আছে এটা দিয়ে করতে হবে। তাহলে সমান্তর ধারাটা এখানে প্রথম পদ কত? 2, দ্বিতীয় পদ কত? 7, তৃতীয় পদ কত? 12, চতুর্থ পদ কত? 17। তাহলে আমরা লিখি, দেখো সমাধানে আসো, ক নাম্বার সমাধান? সমাধান আমরা উল্লেখ করে নিতে পারি যে প্রদত্ত সমান্তর ধারাটি হলো প্রদত্ত সমান্তর ধারা। আমরা প্রদত্ত সমান্তর ধারাটি লিখে নিতে পারি। তো লিখে নিয়ে একটু ভালো করে লিখি সবকিছু একবারে। প্রদত্ত সমান্তর ধারাটি তো ধারাটি কি কি আছে আমরা লিখে নিব। 2 + 7 + 12 এটা না লিখলেও খুব বেশি ক্ষতি হবে না, লিখে নিলাম। প্রদত্ত সমান্তর ধারাটি এটা লিখে নিলাম। তো প্রদত্ত সমান্তর ধারাটি যখন লেখা হয়েছে, তো এখানে আমাদের যা ছিল তাই লিখলাম। এখন আমরা মনে করি বা ধরি সমান্তর ধারার, এখন দেখো সমান্তর ধারার প্রথম পদ কত? সমান্তর ধারার প্রথম পদ a = 2। সমান্তর ধারার প্রথম পদটা কত? 2 ধরে নিলাম। সমান্তর ধারার প্রথম পদ a = 2। দেখো তাহলে প্রদত্ত সমান্তর ধারাটির প্রথম পদ a = 2। তারপরে কি? সমান্তর ধারার সাধারণ অন্তর, d = দেখো সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র কি আমাদের? সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র কি? সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র হলো যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ, যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ। কিন্তু আমরা যখন মুখস্থ করব বা যখন আমরা ভালোভাবে পড়বো, তখন আমরা লিখবো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। কিন্তু তোমাকে যদি কেউ বলে যে সাধারণ পদ কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ব্যতীত অন্যভাবে বের করা যায়? হ্যাঁ, বের করা যায়। সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র কি? যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ। কথাটা কি? যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ। তাহলে আমরা যদি 17 থেকে 12 বাদ দিই তাও 5 পাবো, 12 থেকে 7 বাদ দিলে তাও 5 পাবো, 7 থেকে 2 বাদ দিলে তাও 5 পাবো। এই যে পার্থক্য প্রতিবার 5 করে হইতেছে, এই বিয়োগ করার পরে পার্থক্য 5 হয় বিদায় এটা একটা সমান্তর ধারা। বিয়োগ করার পরে পার্থক্য 5 হইতেছে বিদায় কি এটা একটা সমান্তর ধারা। এই পেজে প্রতিদিন ক্লাস হবে, পেজে আসলেই তুমি ক্লাসগুলো পাবা। 7 - 2, দ্বিতীয় পদ 7 - 2, তাহলে কত আসতেছে আমাদের? 5। কত আসতেছে আমাদের? 5। তাহলে প্রদত্ত সমান্তর ধারাটা যা ছিল লিখলাম। সমান্তর ধরে নিচ্ছি যে সমান্তর ধারার প্রথম পদ a, সমান্তর ধারার সাধারণ অন্তর d ধরে নিচ্ছি। আমাদের লাগবে কত? আমাদের বলছে সমান্তর ধারার 10তম পদ নির্ণয় করো। কি বলছে? 10তম পদ নির্ণয় করো। এখন এদিকে দেখো, তাহলে এইখানে সমান্তর ধারা কি নির্ণয় করতে বলছে? 10তম পদ নির্ণয় করতে বলছে। কি হাফসা আক্তার, আমি 7-8 দিন ধরে আছি, কই আছো তোমরা? কি বলো? এখানে ক্লাস এখন আমাদের রেগুলার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর আসো, নিচে জায়গা আছে লেখার মতো? হ্যাঁ, তো ভাই সিরিয়ালি তো করাইতে হবে। এই যে যারা তোমরা বলতেছো এগুলা পারবো না, এইসব বাদ দাও। আমি এখন ক্লাসগুলো নিব সবার জন্য। তো তোমরা যারা এই কথা বলতেছো এগুলা পারবো, এটা সহজ, ওইটা পড়ান, তো আমি যে অধ্যায়ই পড়াই কারো কাছে বই শেষ। কেউ বই 2023 সালে শেষ করছো, কেউ 24 সালের মাঝামাঝি শেষ করছো, কেউ 24 সালে টোটালি শেষ করছো, কেউ 25 সালে এখনো পড়তেছো। তো সবাই যে সবকিছু পারবা এরকম না, আবার সবাই যে সবকিছু পারে না এরকমও না। তো কিছু কিছু আছে তোমরা অনেক কিছুই পারো, যাদের একটু রিভাইজ করতে হবে। আমি পড়াইতেছি, তুমি সাথে সাথে করে ফেলো। তুমি জাস্ট ক্লাসটা মোবাইলটা স্ক্রিনটা সামনে রেখে
তুমি ম্যাথটা করে ফেলো, তুমি দেখো যে তুমি কত ফাস্ট করতে পারো। তুমি মোবাইলটা সামনে রাখো, আমি ডাক্তার লিখছি, ডাক্তার লিখে তুমি ফাস্ট অঙ্কটা করে ফেলো। আর যারা যদি একটু সমস্যা হয় তুমি একটু আমার সাথে আগানোর চেষ্টা করো। আর যারা একটু দুর্বল আছো বা যারা পড়ো নাই, তারা খুব ধীরে ধীরে আগানোর চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের লাগবে সমান্তর ধারার 10তম পদ। এখন আমাকে জানতে হবে সমান্তর ধারার পদ নির্ণয়ের সূত্র। আমাকে জানতে হবে কি সমান্তর ধারার পদ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা লিখি, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। আমরা সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র কি জানি? a প্লাস n-1 ইন্টু ডি। দেখো আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তো এটা n-তম পদের মান নির্ণয়ের সূত্র। আমাদের বের করতে বলছে কি, অতএব সমান্তর ধারার কততম পদ বের করতে বলছে? 10তম পদের মান। তাহলে এখন n এর জায়গায় কত বসবে? n এর জায়গায় 10 বসবে, 10তম পদ। তো আমরা এখন একবারে a প্লাস 10-1 ইন্টু ডি লিখলাম। তো লেখার পরে দেখো এখন এইখানে যখন আমরা এর মান বসাবো, কার মান বসাবো? এর মান বসাবো। এর মান কত পাইছে এদিকে খেয়াল করো। যখন তুমি ধারাটা লিখছো তখন এর মান দেখো এখানে লিখছো, এর মান কত? 2। তাহলে আমরা এর মান বসাবো এখন 2 প্লাস 10-1 কত? 9। গুণাকারে ছিল কি ডি, ডি এর মান কত? 5। তো গুণাকারে লিখবো আমরা কত? 5। তাহলে 2 প্লাস 5 আর 9 গুণ করলে কত হবে? 5 নং 45। কত? 45। তাহলে এখন 45 আর 2 যোগ করলে কত হবে? 47। 45 আর 2 যোগ করলে 47। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? দেখো এই কারণে ইউটিউবে ক্লাস নিলাম, গতকাল ক্লাসে স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল। আমরা বললাম যে ফেসবুকে ক্লাস নিলে আমাদের স্টুডেন্ট সংখ্যা 80 থেকে 100 জনে চলে যাবে। দেখো 105 জনে চলে গেছিল, 111 জন হয়ে গেছিল। তো আমাদের স্টুডেন্ট সংখ্যা এরকম আপ ডাউন করবে, 90, 80, 100, 110, 120। তোমরা যত মানে মানুষকে জানাবা তারা তত বেশি ক্লাস করে উপকৃত হতে পারবে। তো দেখো এটা তাহলে এই অঙ্কটা ছিল আমাদের জন্য খুবই ইজি। এটা এমসিকিউ এর জন্য আসবে। তো এমসিকিউ, সিকিউ ক নাম্বারের জন্য আসবে। তাহলে এই অঙ্কটা ছিল খুবই ইজি। আমাদের এখন যে ঘ নাম্বার অঙ্ক আর খ নাম্বার অঙ্ক মধ্যে কি বলছে আমাদের? খ নাম্বার বলছে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল। এখন এখন যে দুইটা অঙ্ক করব, এখন সবাই খুবই মনোযোগ দিবা। এখন যে দুইটা অঙ্ক করব এই অঙ্কের পরে, দুইটা অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ধারার থেকে কোশ্চেন হলে এই দুইটা থেকে একটা আসবো, একদম 100% শিওর, লেখা রাখো। ধারার থেকে যদি কোশ্চেন হয়, এখন যে দুইটা ম্যাথ করাবো, দুইটা ম্যাথ থেকে একটা আসবে 100% শিওর। দুইটাও আসতে পারে, কারণ একটা খ একটা ঘ নাম্বারে যেহেতু একবার আসছে 10 বোর্ডে। তো দুইটা ম্যাথ আসলে 10 নাম্বার, মানে 8 নাম্বার পাবা। আর যদি একটা কমন পড়ে তাও 4 নাম্বার 100% শিওর পাবা। তো কেউ আর এখন এক্সট্রা কথা বলবা না। যার কাছে ইজি মনে হবে সে ক্লাস না করলেও কোনো ক্ষতি নাই। যে পারো তার জন্য খুব বেশি কিছু না, কিন্তু যারা না পারো, যাদের একটু সমস্যা আছে, তারা অবশ্যই সমস্যাটা সমাধান করার জন্য খুবই মনোযোগ সহকারে আশেপাশের সব চিন্তা ভাবনা বাদ দিয়ে, ফ্রেন্ডদের সাথে মেসেজ করা বাদ দিয়ে শুধু ক্লাসে মনোযোগ দিবা। ঠিক আছে? ক্লাস শুরু হয় রাত 9টা 30 মিনিটে। প্রতিদিনই ক্লাস হবে রাত 9টা 30 মিনিটে। সবাই পেজটা লাইক করে রাখো, এবং এখন যদি ক্লাস না দেখতে পারো পরবর্তীতে দেখার জন্য রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং আরো যদি আমাদের আরো যদি ডিটেলসে কোর্সগুলো করতে চাও তাহলে ভর্তির জন্য যোগাযোগ করবে এই নাম্বারে। আসো, তাহলে এখন আমি আবার শুরু করব।
বলছে দেখো কোশ্চেনের ঘ নাম্বার কোশ্চেনটা বলছিল কি, কোশ্চেনটা লিখবো তারপর আমরা শুরু করব। বলছে একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল 2235 হলে n এর মান কত? খ নাম্বার কোশ্চেন, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল 2235 হলে n এর মান কত? সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল 2235 হলে n এর মান কত? এটা কোন ধারা দিয়ে করতে হবে আমাকে? এই যে এইখানে যে ধারাটা দেওয়া আছে এই ধারা দিয়েই করতে হবে। তাহলে আমরা সেম ভাবে লিখে নিতে পারি যে প্রদত্ত ধারাটি, আমরা সেম ভাবে লিখে নিতে পারি প্রদত্ত ধারাটি। তো সমাধানে চলে আসো, খ নাম্বার সমাধান। তো আমরা সেম ভাবে কি লিখবো? প্রদত্ত ধারা বা প্রদত্ত ধারাটি কি ছিল? 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ধারাটা ছিল, লিখে নিলাম। তার পরবর্তী কাজ কি আমাদের? দেখো পরবর্তীতে কাজ কি আমাদের? ধরে নেওয়া যে ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নেওয়া। এগুলা দেখো প্রত্যেকটা ম্যাথই সেম টাইপে আগাতে হবে আমাকে। তাহলে কি লিখবো আমি? ধারাটির মনে করি ধারাটির প্রথম পদ বা ধরি ধারাটির প্রথম পদ a ইকুয়াল, ধারাটির প্রথম পদ a ইকুয়াল কত? 2। ধারাটির সাধারণ অন্তর d ইকুয়াল 7 মাইনাস 2, কত আসতেছে তাহলে? 5। এবং দেখো দেওয়া ছিল n সংখ্যক পদের যোগফল, মানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে আমাদের, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে? 2235। n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে দেখো তো? 2235। 2235 দেওয়া ছিল না? হ্যাঁ 2235 দেওয়া ছিল। তাহলে এখন দেখো তুমি এখানে কি কি পাইছো, এখানে কি কি পাইছো একটু ভালোভাবে খেয়াল করো। একটা সমান্তর ধারা দেওয়া ছিল লিখছো, ধারাটার প্রথম পদ লিখছো, সাধারণ অন্তর লিখে নিছো, n সংখ্যক পদের সমষ্টি পাইছো। এখন দেখো সূত্রের মাধ্যমে আবার n সংখ্যক পদের সমষ্টি বের করা যায়। সূত্রের মাধ্যমে n সংখ্যক পদের সমষ্টি বের করা যায়। সূত্রের মাধ্যমে বের করবো বলতে এই এর মান ডির মান বসে যে সূত্রের মাধ্যমে n সংখ্যক পদের সমষ্টি পাবো, এই ধারার জন্য n সংখ্যক পদের সমষ্টি আর এইখানে যে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এই দুইটা কি হবে? সমান হবে। এই দুইটা কি হবে? সমান হবে। কারণ কি? কারণ এই ধারারই n সংখ্যক পদের সমষ্টি বলা আছে 2235। আর আমি সূত্রের মাধ্যমে যদি n সংখ্যক পদের সমষ্টি বের করি তাহলে এই ধারার জন্যই তো আমি বের করব, কারণ এই ধারার জন্য আমি এর মান বসাবো, এই ধারার জন্য আমি ডির মান বসাবো। তাহলে একই ধারার জন্য n সংখ্যক পদের সমষ্টি কি দুইটা ভিন্ন ভিন্ন হবে? দেখো সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। ধরো একই ধারার জন্য, ধরো এই ধারাটার জন্য, ধরো আমি যদি বলি এই ধারাটার তৃতীয় পদ, তৃতীয় পদ কত? a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এটাও কি তৃতীয় পদ। এখন যদি বলি না, একজনে বললো ধারাটার তৃতীয় পদ এটা, আমি বললাম যে না ধারাটার তৃতীয় পদ 12, তাহলে কি ভুল? আমি কি ভুল? বা সে যেটা বলছে সে কি ভুল? কেউই ভুল না, দুইজনেই রাইট। কত? 12। তার মানে সে রাইট, কারণ কি? সে সূত্রের মাধ্যমে বলছে। আমি রাইট, কারণ কি? আমি ধারাটার মান বলছি। তাহলে আমরা দুইজনেই কি রাইট এখানে।
একজনে বলছে সূত্রের মাধ্যমে, আর একজনে বলছে আমি কি ধারার মধ্যে যে মান ছিল মানটা বলছি, তার মানে দুইজনেই রাইট। তেমনি একইভাবে এইখানে বলা হয়েছে n সংখ্যক পদের সমষ্টি 2235। আমি যদি বলি যে না, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি, আমরা যে সূত্র জানি সূত্রটা লিখবো, লেখার পরে এর মান এবং ডির মান বসাবো, বসানোর পরে যেটা আসবো এটা n সংখ্যক পদের সমষ্টি, তাহলে কি আমি ভুল হব? না, আমিও রাইট। আমি রাইট কারণ আমি সূত্রের মাধ্যমে বলছি, এটা রাইট কারণ এটা মান বলে দিচ্ছে ডাইরেক্ট সরাসরি। তাহলে দুইটাই কি রাইট এবং দুইটাই কি সমান, দুইটাই ইকুয়াল। তাহলে আমরা লিখি, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন দেখো, এটাও n সংখ্যক পদের সমষ্টি, এটাও n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই n সংখ্যক পদের সমষ্টি, এই মান আর এই মান কি সমান, এই মান আর এই মান কি সমান, দুইটা মান কি? মাঝে মাঝে লাইট সমস্যা হচ্ছে, আমিও দেখতেছি একটু সমস্যা হচ্ছে, একটু কষ্ট করো, একটু কষ্ট করে ক্লাসটা করো, একটু কষ্ট করে ক্লাসটা করো। তাহলে দেখো, এই n সংখ্যক পদের সমষ্টি আর এই n সংখ্যক পদের সমষ্টি কি সমান, বুঝতে পারলাম বিষয়টা? তাহলে নিচে জায়গা আছে, হ্যাঁ, শর্ত মতে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত? 2235। এখানে লাস্টের দিকে যাওয়ার পরে যে মিডল টার্মটা, এটার জন্য একটা সুন্দর একটা তোমাদের ট্রিক্স শিখিয়ে দিব আজকে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, সুন্দর একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, একটা সুন্দর একটা ট্রিক্স শিখিয়ে দেওয়া হবে, সবাই ক্লাসের মানে একটু ওয়েট করো। তো ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা যদি মনোযোগ থাকে, আর যদি মনোযোগ না দিয়ে অন্যদিকে মনোযোগ দাও তাহলে শিখতে পারবা না। তো এখন আমরা মানগুলা বসাই, এর মান বসাবো, নিচে কি দেখা যায়? নিচে আরেক লাইন লিখতে পারবো, আরেক লাইন লিখি। তাহলে n এর মান কত জানি না, তাহলে থাক 2, এইখানে 2 গুণন 2 প্লাস n এর মান জানি না মাইনাস 1, ডির মান কত? ডির মান 5 বসাইলাম, ইকুয়াল টু 2235। এই লেখা তো দেখা যাইতেছে, আমি তো দেখতেছি ভাইয়া, খুব বেশি সমস্যা হচ্ছে না, মাঝে মাঝে একটু ফোকাসের সমস্যা করতেছে, ঠিক আছে, কিন্তু খুব বেশি সমস্যা হচ্ছে না। দেখো তাহলে আমরা এখানে লিখি, তাহলে কি আসতেছে? n/2 ইন্টু 4, এটার সাথে যদি এটা গুণ করো কত হবে? প্লাস 5n প্লাস 5n, এটার সাথে যদি এটা গুণ করো কত হবে? প্লাস, এটার সাথে এটা গুণ করলে কত হবে? মাইনাস, এটার সাথে এটা গুণ করলে -5। তো এখন আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ইকুয়াল, এখানে কত পাইছো? 2235। এখন দেখো, আমরা ভাবছিলাম যে এখান থেকে কমন নিব, এখান থেকে 2 কমন নিয়ে 2 সাথে কাটবো, কিন্তু কাটার মতো অবস্থা কি সৃষ্টি হয়েছে? এখানে আমরা ভাবছিলাম যে এইখান থেকে 2 কমন নিব, মানে এই 2 এখানে থেকে কোনো একটা ভাবে 2 কমন নিব, কিন্তু এইখানে চলে আসছে 5n। 5n থেকে কি 2 কমন নেওয়া যায়? তোমাদের কাছে কোশ্চেন রাখলাম যে 5n থেকে যদি 2 কমন নেই তাহলে এখানে আবার কি করতে হবে? 5/2 লিখতে হবে, এরকম আসবে না? তাহলে এখানে যদি 2 কমন নিতে যাই, 2 তো কমন নেওয়ার মতো অপশন নাই, মানে যেন একটা স্বাভাবিক লেভেলে চলে আসে সংখ্যাটা, কিন্তু
2 যদি কমন নেই তাহলে একটা ভগ্নাংশ আসবে। তো ভগ্নাংশ তো আমরা আনবো না, কারণ আমাদের ভগ্নাংশ আনা টার্গেট না। ঠিক আছে, তো ভগ্নাংশ আনা আমার টার্গেট না, টার্গেটটা হলো অঙ্কটাকে সহজ করা। তাহলে এখন দেখো এই 2টা যদি আমরা ওই সাইডে গুণ করে দেই আর n এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হবে 4n। ও আমরা একবারই করে দেই, এটা একটু আরেকটা লাইন একটু লিখি। তো n টা রাখো 4 প্লাসের মাইনাসের 5, তাহলে আমরা লিখতে পারি 5n মাইনাস 1 লিখতে পারি না আমরা? হ্যাঁ, 2 কে গুণ করে দিব। জাস্ট তোমাদের বুঝাইলাম যে যদি এখান থেকে 2 কমন নেওয়া যাইতো, ধরো এখানে আমি লিখলাম 6n, এখানে ধরো আছে 4, তাহলে কি করতে পারতাম, তখন আমরা কমন নিতে পারতাম, তাহলে 2 দ্বারা কমন নিতে পারতাম। কিন্তু এখন যেহেতু 5n আসছে, এখন আর কমন নেওয়ার মতো অপশন নাই, যার জন্য আমি কি করছি, এখন এই 2টাকে দ্বারা ওই সাইডে গুণ করে দিব। আর এখানে প্লাসের ছিল 4, মাইনাসের ছিল 5, তো -5 থেকে +4 চলে গেলে থাকবে কত, -1। আর 5n-টাকে আমরা সামনে লিখলাম, 2 দ্বারা গুণ করলে কত হয়, তাহলে 22 দুগুণা 44, 4470, 4470। তো এখন আমাদের হলো মেন কাজ, এই যে এখন একটু পরে আসার পরে একটু মেন কাজ হবে। তো দেখো আমরা এখন এটা এখানে লিখি, যেহেতু এখানে একটু জায়গা আসতে আসতে, তো এখানে লিখি। তো এটা দিয়ে আরো ঝামেলা দেখা ভালো দেখা যাইতেছে না। দেখো তাহলে আমরা যদি এখন বলি যে n দ্বারা এটার গুণ করো, তাহলে কত হবে 5n স্কয়ার। an দ্বারা যদি 1 কে গুণ করো তাহলে কত হবে -n। আর এই সাইডে যে 4470 ছিল, এটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি, এই সাইডে ছিল প্লাস, এর এই সাইডে এসে কি হবে, মাইনাস হবে, -4470 ইকুয়াল কত, 0, ইকুয়াল 0। এইদিকে সিলেটের কেউ আছে নাকি, ঢাকার কেউ আছে নাকি, বরিশালের কেউ আছে নাকি? ভাই তুই এইগুলা খুঁজতে আসছস, তুই আসছস ক্লাস করতে, ক্লাস কর। মানে কোথাকার কে আছে নাকি এইগুলা খোঁজার জন্য আসে আরে ক্লাস করতে? ক্লাস করার যদি মুড না থাকে চলে যা। কিন্তু এখানে ওই জায়গার কেউ আছে নাকি, এই জায়গার কেউ আছে নাকি, কেউ বোর্ড প্রশ্ন সলভ করছে কিনা, কেউ টেস্ট পেপার কিনছে কিনা, কেউ টেস্ট পেপার কিনবো কিনা, কেউ পরীক্ষা দিব কিনা, কেউ খাইছে কিনা, এগুলা জিজ্ঞাসা করার জায়গা এটা না। এখানে আসছে ক্লাস করতে, যদি ক্লাস করতে মন চায় ক্লাস কর, না মন চাইলে চলে যাও। ঠিক আছে, দেখো যদি ক্লাস করার মুড থাকে তো ক্লাস করো, আর যদি ক্লাস করার মুড না থাকে তাহলে তো কিছু বলা যাবে না। তো এখন দেখো, তো এই মিডল টার্মটা দেখো, এটা হয়তো অনেক ছোট ছিল দেখে অনেক ইজিলি পারতেছো। তো আমরা এই মিডল টার্মটা কিভাবে করব? মিডল টার্মটা করার জন্য আমরা সর্বপ্রথম এইখানে n স্কয়ার বা দ্বিঘাতের যে সহগটা থাকবে, সহগ দ্বারা ধ্রুবপদকে গুণ করব। হ্যাঁ, গুণ করো সবাই, আমার সাথে সাথে করবা, আমি যা বলবো তাই করবা। এই ধ্রুবপদ, এই সহগ দ্বারা, দ্বিঘাতের সহগ দ্বারা ধ্রুবপদকে গুণ করো, সবাই গুণ করো। গুণ করছো সবাই? আমি এইটুকু মুছে দিব, এই যে এখানে একটু মুছে দিব, একটা কাজ করতে হবে তো আমাকে, এখানে মুছে দিলাম। গুণ করছো সবাই? গুণ করে কত আসছে বলো? এই দ্বিঘাতের সহগ দ্বারা এটারে গুণ করবা। গুণ করছো সবাই? গুণ করো। গুণ করে কত আসছে বলবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। ক্লাস 20 জনে করুক, 20 জন স্টুডেন্ট মনোযোগ সহকারে ক্লাস করুক, 10 জন ক্লাস করুক, 10 জন স্টুডেন্ট মনোযোগ সহকারে ক্লাস করুক। ওই 200 জন 300 জন ক্লাসে উপস্থিত থাকার পরে ওই এক্সট্রা উল্টাপাল্টা কথাবার্তার দরকার নাই। 22,350, জাস্ট এইখানে যে মানটা পাইছো এটাকে রুট করো। জাস্ট এইখানে যে মান পাইছো এটা রুট করো, রুট করো, রুট করো। রুট করার পরে দেখো কত আসে বলো। রুট করো, এটা রুট করার পরে কত আসে দেখো। রুট করার পরে যা আসে তাই বলবা। তোমাদের অ্যান্সারটা শুনতে চাই না আমি, কারণ অ্যান্সারটা মানে ওই কত কত লিখবা এটা আমি পরে বলতেছি, জাস্ট তুমি অ্যান্সারটা বলো, কারণ মিডল টার্ম গুলো তোমাদের অনেক অসুবিধা হয়। মেহজাবিন জামান, তোমার বলছি দশমিক সহ বলো, যেটা আসছে ওইটা বলো।
যা আসছে ওইটা বলো। এ 5 রুট না, তুমি দশমিক সহ যেটা আসছে 149.499, দেখো এটা আসছে, এটা আসছে কত আমাদের, এই মানটা আসছে। তো এখন এই মানটাকে তুমি এমন ভাবে কমাবা বাড়াবা, এই মানটাকে তুমি এমন ভাবে কম বেশি করবা যেন এই মাঝখানেটার ব্যবধান মিলে যায়। এই মানটাকে তুমি এমন ভাবে কম বেশি করবা যেন মাঝখানেরটা মিলে যায়। যদি মাঝখানেরটার ব্যবধান 1 থাকে, মাঝখানে যদি ব্যবধান 1 হয়, যেমন 1n, শুধু n বা 2n, এরকম যদি থাকে তাহলে খুব ইজি হয়। যদি 1n থাকে তাহলে মানে শুধু যদি n থাকে, প্লাসের থাকুক আর মাইনাসের থাকুক, তাহলে খুব ইজি হয়। তো এটা যদি একটু বড় সংখ্যা দিত, যেমন আমি বড় সংখ্যাতে তোমাদেরকে একটা ক্যালকুলেশন তোমরা দেখাইলে বুঝতে পারতা। তো এটা যদি অনেক বড় সংখ্যা থাকতো, ধরো 12n আছে বা 15n আছে, তখন তুমি কিভাবে মিলাইতাও? তখন তোমার কাজ হলো এইখানে যে ব্যবধানটা পাইছো, এই ব্যবধান থেকে কিছু মান বাড়ানো, কিছু মান কমানো, কিছু মান বাড়াবা এবং কিছু মান কমাবা, এবং বাড়ায়া কমানোর পরে যে মানটা নিবা, দেখবা এইখানে উপরে মানে এখানে যে মানটা নিতেছো এবং নিচে যে মানটা নিতেছো, এই দুইটার ব্যবধান এটার সমান আছে কিনা। সর্বপ্রথম তোমার কাজই এই ব্যবধানটা এটা সমান মিলানো, মাঝখানে যা আছে এটা সমান মিলাবা তুমি। মিলানের পরে যদি দেখো যে এই দুইটা গুণ করলে এইখানে যে সংখ্যাটা ছিল এই সংখ্যা থেকে কম হয়েছে, যদি দেখো কম হয়েছে, তাহলে এই বড় মানটাকেও বাড়াবা, ছোট মানটাকেও বাড়াবা। আর যদি দেখো যে না, বেশি হয়ে গেছে, তুমি এটা আর এটা গুণ করছো, তোমার মানগুলা বেশি হয়ে গেছে, যদি বেশি হয়ে যায় তাহলে তুমি দুইটা মানকেই কমায় দিবা সমান পরিমাণ করে, দুইটা মানকেই কমায় দিবা সমান পরিমাণ করে। মনে থাকবে কথাটা? কথাটা ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার ক্লিয়ার সবার? তাহলে এখানে যেহেতু ব্যবধান 1 ছিল দেখে আমাদের ইজিলি মিলে যাচ্ছে। 5n²। দেখো এখানেও আমরা একটা বিষয় খেয়াল রাখবো, এটা একটু অন্য ম্যাথ থাকলে একটু ভালো বোঝানো যাইতো, যাই হোক পরে বুঝাবনি, ওটা একটু অন্য ম্যাথ দিয়ে বুঝাবনি আবার। তো এইখানে এইখানে যে মান দুইটা নিলাম, এইখানে মান নেওয়ার পরে তুমি খেয়াল রাখবা যে দুইটা মান পাইছো, এই দুইটা মানে থেকে কোন মানটা এখানে কমন যায়, কোন মানটা আগে নিলে তোমার জন্য সুবিধা হয়। দেখো 150 কে 5 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 149 কে 5 দ্বারা ভাগ করা যায় না, যার জন্য তুমি 150টাকে আগে লিখবা। 150 কি বড়, 149 কি ছোট, আমার লাগবে কি মাইনাসের মান। তো আমি যদি -150n লিখি, তারপরে যদি +149n লিখি, তারপরে যদি যা ছিল তাই লিখি, ইকুয়াল 0 দেই। এখন দেখো তুমি যদি চাও এখান থেকে 5n কমন নিতে পারো, কারণ 30 গুণন 5 হয় 150, 150, n কমন নিছো, 5 কমন নিছো, তাহলে এখানে থাকতেছে কি n -30 প্লাস তুমি এই টোটাল মানটাকেই কমন নিবা 149, যদি কমন নাও তাহলে n - 30 থাকবে ইকুয়াল 0, ইকুয়াল 0। এখন দেখো এইখানে যে মান পাইছো, এইখানে দেখো একই মান আছে, তাহলে একই মান থাকলে কি করবা তুমি, এখন কমন নিবা n - 30, তারপরে থাকতেছে কত, 5n প্লাস 149 ইকুয়াল 0, ইকুয়াল 0। তো তাহলে আমি বলতে পারি যে এখন তোমাকে আমি আরেকটা জিনিস এখানে একটু ভালোভাবে খেয়াল করো, আসলে অনেক বড় বোর্ডের প্রয়োজন পড়ে, লাইটটা একটু ভালো থাকলে আরো ভালো হইতো ক্লাসগুলা। যাই হোক, দেখো তাহলে আমরা এখানে বলতে পারি যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এখানে দেখো আমরা বলতে পারি যে আমরা যদি এরকম ভাবে লিখি a গুণন b ইকুয়াল 0, তো ধরো এইটা গুণন এইটা ইকুয়াল 0, তো তাহলে আমি যদি একটাকে a বলি আর একটাকে যদি b বলি, a গুণন b ইকুয়াল 0, তাহলে দুইটার গুণফল কখন 0 হবে,
দুইটা মানের গুণফল কখন 0 হবে? যদি a গুণন b এর মান যদি 0 হয় তাহলেও 0 হবে, অথবা যদি a এর মান 0 হয় এবং b এর মান থাকে তাহলেও 0 হবে। তাহলে দুইটার গুণফল মানে এইটার মান আর এইটার মান দুইটার গুণফল তখনই 0 হবে যদি যে কোনো একটার মান 0 হয়। যদি যে কোনো একটার মান 0 হয় তাহলে কি যে কোনোটার মান কি হতে পারে? 0 হতে পারে। যেমন যদি b এর মান 0 হয় তাহলে a গুণন 0 ইকুয়াল টু 0। যদি এর মান 0 হয় তাহলে a গুণন মানে 0 গুণন b ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এইটা ইকুয়াল 0 এবং এটা ইকুয়াল 0। তাই লিখতে পারি না আমরা? তাহলে দেখো এটুকু মুছে দিলাম, এটুকু তো আর আশা করি লাগবে না। তো এখানে লিখি শর্ত মতে হয়, এখানে আমরা লিখি হয়। তো এখানে একটা লিখি ওইখানে একটা লিখি, হয় n-30 ইকুয়াল 0 অথবা 5n প্লাস 149 ইকুয়াল 0। তো n ইকুয়াল 30 অথবা 5n মাইনাস 149, n ইকুয়াল মাইনাস 149/5, আর এখানে n ইকুয়াল 30। n এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে? পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে? পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা সবসময় ধনাত্মক হবে। তাহলে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য মান কত? 30। গ্রহণযোগ্য মান কত? 30। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? দেখো আমি এইখান থেকে আবার একটু বুঝাই দিব, কারণ এইখান থেকে ম্যাথগুলো একটু সমস্যা হয়। এই যে শর্ত মতে, তো শর্ত মতে লেখার পরে n এর মান পাইছিলাম 2, এর মান পাইছিলাম 2, বসাইলাম 2, d এর মান পাইছিলাম 5, বসাইলাম 5। এই d ছিল n-1 এর সাথে গুণাকারে, তার মানে 5 ও আছে n-1 এর সাথে গুণাকারে। তো এই 2 আর 2 গুণ করলে কত হবে? 4। এই যে 4 লিখছি। পরে এই 5 এর সাথে n গুণ করছি, হয়েছে 5n। মাইনাস ছিল 5 এর আগে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সাথে 1 গুণ করছি, হয়েছে -5। তারপরে ইকুয়াল যা ছিল লিখছি। এই সাইডে n/2 ছিল, মানে 2 এই সম্পূর্ণ সাথে ভাগাকারে আছে, ওই সাইডে যে গুণ করে দিছি। 2235 গুণন 2 44 70। আর এখানে আসতেছে কত? n ইকুয়াল 5n মাইনাস 1। এখন এটার সাথে আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে আসবে কি আমাদের 5n স্কয়ার। n গুণ করলে n স্কয়ার মাইনাস, এই যে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, n এর সাথে 1 গুণ করলে মাইনাস n। এটা ওই সাইডে সমানের ওই সাইডে ছিল যোগ আকার, এই সাইডে এসে কি হবে? বিয়োগ হবে। বিয়োগ করে দিলাম ইকুয়াল 0। তারপরে মিডল টার্মটা কি? মিডল টার্মটা কি? এই যে এখানে যে ছিল এটার সাথে আমরা এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। গুণ করার পরে জাস্ট রুট করে দিব। গুণ করার পরে যে মান আসবে মানটাকে আমরা কি করব? রুট করব। রুট করার পরে যে মান আসবে ওই মানটাকে আমরা এমন ভাবে কমাবো বা বাড়াবো যেন যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়। যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটার সমান হয়। যখন মাঝখানেরটার সমান হবে তখন তারপরে আমরা চেষ্টা করব যে এইখানে যদি কোনো সহগ থাকে এই সহগের সাথে কমন নেওয়া যায় এরকম একটা সংখ্যাকে আগে রাখার জন্য। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো যে এই n এর মানটা মাইনাসের লাগবে না প্লাসের লাগবে। যদি মাইনাসের লাগে এবং যদি বিয়োগ করে মিলাইতে হয় তাহলে বড় সংখ্যাটার আগে মাইনাস দিব, ছোট সংখ্যাটার আগে প্লাস দিব। এই nটা যদি আমাদের প্লাসের লাগতো তাহলে বড় সংখ্যার আগে প্লাস দিতাম, ছোট সংখ্যার আগে মাইনাস দিতাম। তারপরে যা থাকবে তা তো লিখবই। লেখার পরে এখান থেকে n এখানেও আছে এখানেও আছে, কমন নিলাম। 5 এখানেও আছে এখানেও আছে, কমন নিলাম। 5n কমন নিলে n-30 থাকতেছে
প্লাস 149 কমন নিলাম, n মাইনাস 30 থাকতেছে ইকুয়াল 0। তারপরে আমরা দেখলাম n মাইনাস 30 এখানেও আছে, n মাইনাস 30 এখানেও আছে, তো n মাইনাস 30 কমন নিলাম। যদি এটা আর এটা কমন নিয়ে যাই তাহলে এখানে অবশ্যই থাকতেছে কত, 5n, 5n লিখলাম প্লাস 49, 149। তাহলে দুইটার গুণফল তখনই 0 হবে যদি যে কোনো একটার মান 0 হয়। দুইটা পদের গুণফল তখনই 0 হবে যখন একটা পদের মান 0 হবে। তাহলে হয় এইটার মান 0 হতে পারে অথবা এটার মান 0 হতে পারে, যে কোনো একটার মান 0 হবেই। এই যেটা আমরা এখানে বুঝাইছিলাম যে a ক্রস b বা a গুণন b ইকুয়াল টু 0 তখনই সম্ভব যখন এর সাথে 0 গুণ করবা তখনও হবে 0, অথবা 0-র সাথে b গুণ করবা তখনও 0 হবে। তার মানে এখানে b কে 0 ধরছি যার জন্য 0 হয়েছে, a কে 0 ধরছি তাও 0 হয়েছে। তেমনি একইভাবে হয় এইটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তো n ইকুয়াল টু 30 এই সাইডে মাইনাস ছিল, এই সাইডে প্লাস হয়েছে। 149 এই সাইডে প্লাস ছিল, ওই সাইডে মাইনাস হয়েছে। 5 এর সাথে n গুণ আকারে ছিল, ওই সাইডে যে ভাগ হয়েছে। এখন বলো যে এই ম্যাথ নিয়ে কি আরো কোনো সমস্যা আছে কিনা। এখন তোমাদের কমেন্টগুলা দেখি, এই ম্যাথ নিয়ে তোমাদের আরো কোনো সমস্যা আছে কি না, ইয়েস অর নো। এই ম্যাথ নিয়ে তোমাদের আরো কোনো সমস্যা আছে কিনা। তোমাদের এই ম্যাথ নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো। মাইনাসেরটা কোনটা আগে বসাবা, দেখো মাইনাসেরটা আগে বসাবা, তুমি খেয়াল রাখবা যে এইখানে কি চাইছে। দেখো এইখানে চাইছে মাইনাস এন। দেখো আমি যদি এই লাইনটাকে যদি আমি তোমাদের এখানে একটু বোঝানোর চেষ্টা করি, যে এখানে বোঝা যাচ্ছে না ওইরকম, তো এখানে একটু বোঝানোর চেষ্টা করি। 5n স্কোয়ার মাইনাস n মাইনাস 144 কি 4470 ইকুয়াল 0। তো তোমার মান লাগবে হলো মাইনাসের, n লাগবে কি মাইনাসের। তো যদি n মাইনাসের লাগে, তুমি দুইটা সংখ্যা পাইছো, 150 একটা আর একটা পাইছো হলো 149, দুইটা সংখ্যা পাইছো। তো দুইটা সংখ্যার এখন তুমি যদি এখানে যোগ চিহ্ন দাও, দুইটাই যদি যোগ চিহ্ন হয় তাহলে দুইটা দ্বারা যোগ বুঝাবো, যোগফলটা আসবে হলো 300-র কাছাকাছি, মানে 299। এখন তুমি যদি এটার আগে মাইনাস দাও এটার আগে প্লাস দাও, তাহলে 150 থেকে 149 n বাদ দিলে কত থাকবে, প্লাস n থাকবে। কিন্তু আমার লাগবে কি মাইনাস n, যেহেতু মাইনাস n লাগবে যার জন্য আমি বড়টার আগে মাইনাস দিব, ছোটটার আগে প্লাস দিব। তো 150 টাকা ঋণ আছো তুমি, 149 টাকা তুমি শোধ করতেছো, তাহলে ঋণ থাকবা কত, ঋণ থাকবা একটা, একটা কি এন। তোমার 150 টাকা ঋণ ছিল, 50টা এন ঋণ ছিল, তুমি 149টা এন দিয়ে দিচ্ছো। তার মানে তোমার একটা এন এখনো বাকি আছে, ওটা পরবর্তীতে ঋণ শোধাইতে হবে, যার জন্য কত হবে মাইনাস এন হবে। তো এখন আমরা এই ঘ নাম্বার ম্যাথটা সমাধান করব। কোন গুণোত্তর ধারার চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ 4/9√3। আমাদের ঘ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপক থেকে ধারা নির্ণয় করো, উদ্দীপক থেকে ধারা নির্ণয় করো। দেখো তাহলে এখন বলছে কি একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ এবং সপ্তম পদ দেওয়া আছে, বলছে ধারা নির্ণয় করতে। তো আমরা এখন এই ম্যাথটা সলভ করব, ঠিক আছে। কি সবাই কি ঘুমায় পড়তেছো নাকি, এই সবাই কি ঘুমায় পড়তেছ, ঘুমাইলে চলবে না, পরীক্ষা কিছুদিন পর। কি অবস্থা, সবাই কি ঘুমায় পড়ছো নাকি, দেখি সবাই দেখি মানে ক্লাসে প্রথমে উপস্থিতি বেশি থাকলে এখন উপস্থিতি কমতেছে এত তাড়াতাড়ি, এখানে উপস্থিতি কমে যাচ্ছে, বুঝলাম না। তো আমাদের ধারা নির্ণয় করতে হবে।
তো এই টাইপের ম্যাথগুলো থাকলে লিখবার দেওয়া আছে। তো আমি তাহলে একটু মুছে দেই, যেহেতু আমাদের এগুলো লাগতেছে না আর। তাহলে আমাদের যেহেতু লাগতেছে না, পরবর্তী দিন কোন বোর্ড কোশ্চেনটা সলভ করে দিতে বলো, সবাই একটু পেজে মেসেজ দিয়ে বলে দিবা যে ভাইয়া এই বোর্ড কোশ্চেনটা সলভ করে দেন। তাহলে লিখি আমরা, দেওয়া আছে চতুর্থ পদ গুণোত্তর ধারার চতুর্থ পদ। গুণোত্তর ধারার চতুর্থ পদ এটা, গুণোত্তর ধারার চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত। দুইটা জিনিস দেওয়া ছিল, লিখে ফেললাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই একটু খুব ভালো করে, ঠিক আছে, একটু সবাই খুব ভালো করে মনোযোগ দাও। দেওয়া আছে গুণোত্তর ধারার চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত, দুইটা পদ দেওয়া আছে, ধারা নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই, মানে একদম খুব ভালো করে মুখস্থ করতে হবে, এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এই আমার বাসাটা কোথায়, কেউ একটু কমেন্টে রিপ্লাইটা দিয়ে দাও। তো এখন আসো, দুইটা জিনিস দেওয়া ছিল, লিখে ফেলছি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আগে দেওয়া আছে যা তাই লিখবো, তাহলে একটু ভালো দেখা যায় দেখতেও। সেট ফাংশন করাবো, সবই বুঝাবো, চিন্তার কোনো কারণ নেই, সবই বুঝাবো। তো দুইটা জিনিস আমরা লিখে ফেলছি। তার পরবর্তীতে কাজ কি আমাদের, ধরি বা মনে করি, ধরি গুণোত্তর ধারার প্রথম পদ চতুর্থ, এটাতে লিখি আমরা, এভাবে লিখলে সপ্তম, প্রথম পদ এ। এখন বলো তো দেখি প্রথম পদের মান কি দেওয়া আছে, প্রথম পদের কি মান দেওয়া আছে? এখন কি অনুপাত হবে নাকি অন্তর হবে বলো? অনুপাত হবে না অন্তর হবে? অনুপাতকে কি দ্বারা প্রকাশ করবা? আর দ্বারা। অনুপাত হবে না অন্তর হবে? দেখো, তাহলে ধরে নিছি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর ধরে নেওয়া হয়ে গেছে। যা দেওয়া ছিল তাও লিখে ফেলছি আমরা। পরবর্তী কাজ তাহলে কি, আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ, আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদগুলো লিখছি, nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাদের কোন কোন পদ বের করতে হবে? চতুর্থ পদ বের করতে হবে, সপ্তম পদ বের করতে হবে। কার মাধ্যমে বের করতে হবে? সূত্রের মাধ্যমে বের করতে হবে। কি হবে? চতুর্থ পদ বের করতে হবে কার মাধ্যমে? সূত্রের মাধ্যমে। সপ্তম পদ বের করতে হবে কার মাধ্যমে? সূত্রের মাধ্যমে। তাহলে আমরা লিখি, অতএব গুণোত্তর ধারার চতুর্থ পদ a প্লাস 4 মাইনাস a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আস্তে আস্তে কত এখানে? a r টু দি পাওয়ার 3। চতুর্থ পদ বের করলাম। আরেকটা লাগবো কি? সপ্তম পদ। এবং গুণোত্তর ধারার সপ্তম পদ a r টু দি পাওয়ার 7 মাইনাস 1, a r টু দি পাওয়ার 6। তো দেখো এখানে তুমি কি কি পাইছো? দেখো এখানে কি কি পাইছো তুমি? চতুর্থ পদ পাইছো, সপ্তম পদ পাইছো,
চতুর্থ পদ কত পাইছো? চতুর্থ পদ পাইছো তুমি ar⁻³ আর এখানে চতুর্থ পদের মান কত পাইছো? √2/3। সপ্তম পদ কত পাইছো? ar⁻6। সপ্তম পদের মান কত পাইছো? 4/9√3। দেখো পরবর্তী ক্লাস সিলেট বোর্ড 2020, সিলেট বোর্ড 2020 কোশ্চেনটা একটু বললো পরবর্তীতে একজনের করে রাখো, সঞ্জিতা বাকি একটু রেকর্ড করে রাখো, তো এটা পরবর্তী ক্লাসে এটা করানোর চেষ্টা করব। দেখো কি হয়েছে, তামিম কি বলে? দেখো তাহলে এটা আমাদের কি চতুর্থ পদ, এটা কি চতুর্থ পদ, এটা কি সপ্তম পদ, এটা কি সপ্তম পদ। তাহলে শর্ত মতে চতুর্থ পদ আর চতুর্থ পদ সমান হবে, যেটা ওই যে গত ম্যাথটা অনুকরণের সময় বলছি যে এটা হলো মান দেওয়া আছে আর এটা হলো সূত্রের মাধ্যমে দেওয়া আছে। তাহলে ar⁻³ ইকুয়াল কত? √2/3 এবং নিচে কি দেখা যাবে? ar⁻6 ইকুয়াল কত দেওয়া আছে এখানে? 4/9√3। এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও। দেখো এটুকু কমপ্লিট হয়েছে সবার, এটুকু কমপ্লিট হয়েছে সবার কমপ্লিট হয়েছে এটুকু। তো আমরা এখানে দেওয়া আছে যা লিখে নিছি, গুণোত্তর ধারার প্রথম পদ ধরছি, সাধারণ অনুপাত ধরে নিছি, কারণ আমাদের nতম পদ নির্ণয় করতে যাই বা সমষ্টি নির্ণয় করতে যাই a এবং r লাগবে, যার জন্য আমরা ধরে নিছি গুণোত্তর ধারার nতম পদ ar⁻n-1। তাহলে চতুর্থ পদ কত হবে? ar⁴ - 1 ar⁻3। সপ্তম পদ ar⁻7 - 1 ar⁻6। ক্লিয়ার এটুকু? দেখো এটুকু ক্লিয়ার হয়েছে সবার? যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা এটা একটাকে 1 নং একটাকে 2 নং সমীকরণ ধরবো। এখন এইখানে আসো, এইখানে একটু কথা আছে, এইখানে একটু কথা আছে। কথাটা কি? এইখানে কথাটা হলো যে এইখানে তুমি খেয়াল করবা আর এর পাওয়ার কোনটা মধ্যে বেশি। এইখানে কথাটা কি আমাদের? এখানে কথাটা হলো তুমি খেয়াল করবা আর এর পাওয়ার কোনটা মধ্যে বেশি। কয় নং সমীকরণে আর এর পাওয়ার বেশি? 6 বড় না 3 বড়? তাহলে আমাদের 6 যেহেতু বড়, তার মানে আর এর পাওয়ার 2 নাম্বারেরটাই বেশি। তাহলে আমরা লিখব যেটা মধ্যে আর এর পাওয়ার বেশি ওইটা ভাগ যেটা মধ্যে আর এর পাওয়ার কম ওইটা। তার মানে 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং, মনে থাকবে সবার? তাহলে আমরা কোনটা ভাগ করব? কোনটা থেকে কোনটা ভাগ করব? 2 নং ভাগ 1 নং। কারণ কি? 2 নং এ আর এর পাওয়ার বেশি, আর যেটার আর এর পাওয়ার বেশি ওইটার থেকে যেটার আর এর পাওয়ার কম ওইটাকে ভাগ করব। ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? এই জায়গায় যেন আমরা কখনোই 1 থেকে 2 ভাগ না করি, তখন কিন্তু ইনভার্স আকারে আসবো, আবার আর গুণ করতে হবে, ঝামেলায় যাব না আমরা। পাওয়ার যেটা বেশি আছে ওইটা উপরে লিখবো, যে পাওয়ার যেটা কম আছে ওইটা নিচে লিখবো। তাহলে আমরা লিখি এখানে ar⁻6 ভাগ হলো ar⁻3 ইকুয়াল ar⁻6 এর জন্য যে ভগ্নাংশটা আছে এটা লিখবো। ভগ্নাংশটা কত? 4/9√3। তাহলে আমরা উপরে ভগ্নাংশটা লিখবো 4/9√3। নিচে কত? নিচে হলো √2/3। তো এটার সাথে এটা কাটো। আমরা জানি ভিত্তি ভিত্তি মানে পাওয়ার পাওয়ার সমান হলে, পাওয়ার সমান না, ভিত্তি ভিত্তি সমান, আর এবং আর সমান, ভিত্তিগুলা সমান হলে পাওয়ারগুলা ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে r⁻6 - 3 ইকুয়াল, এখানে আমরা ভগ্নাংশগুলো একটু করে লিখবো 4/9√3 গুণন 3টা উপরে চলে যাবে, √2টা নিচে চলে আসবে।
তো এখন দেখো r⁻³ ইকুয়াল, এখন তুমি যদি এটার সাথে এটা কাটো কত হইতেছে 3, তাহলে নিচে আসতেছে 3√3, আর এখানে আসছে কত 2√2, তো উপরে ছিল কত 4, আমরা 4 কে লিখতে পারি 2 গুণন 2, 4 কে লিখতে পারি কি 2 গুণন 2, এবং এই √2 আছে নিচে, এই √2 কে দূর করার জন্য উপরে আমরা একটা 2 কে দূর করে আমরা লিখতে পারি দুইটা √2। দেখো 4 কে লিখতে পারি 2 গুণন 2, 2 গুণন 2, একটা 2 ঠিক রাখলাম, আর একটা 2 এর পরিবর্তে লিখতে পারি √2 গুণন √2। তাহলে যদি √2 গুণন √2 লিখতে পারি, তাহলে আমরা একটু লিখেই দেই। তাহলে উপরে থাকতেছে 2 গুণন √2 গুণন √2, নিচে 3√3 গুণন √2, এটার সাথে এটা কাটলাম। দেখো দেখো তাহলে আমরা এখানে লিখতে পারতেছি কত r⁻3, আর এইখানে দেখো আসতেছে আমাদের 2√2/3√3, r⁻3 ইকুয়াল টু 2√2, এই যে 2√2 এটার সাথে কাটিয়ে দিলাম, নিচে আসতেছে কত 3√3। তো যদি এরকম আসে, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো পাওয়ারটা তুমি ইজিলি দিতে পারতেছো, অন্য অঙ্কের ক্ষেত্রে পাওয়ার দিতে খুবই কষ্ট হয়ে যায় আমাদের পাওয়ারটা নেওয়ার ক্ষেত্রে। তো তারপরে এই টাইপের যখনই দেখবো মৌলিক কোনো একটা সংখ্যার উপরে রুট আসছে, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, যদি এরকম কখনো কোনো মৌলিক সংখ্যার উপরে রুট আসে, তো ডাইরেক্ট এই মৌলিক সংখ্যাটাকে রাখবা r⁻2/√2/√3, উপরে পাওয়ার এখানে যা আছে তাই দিয়ে দিবা। পাওয়ার কত 3 দিয়ে দিলাম, পাওয়ার কত 3 দিয়ে দিলাম। এখন এই পাওয়ার পাওয়ার কাটা, তাহলে r ইকুয়াল টু থাকতেছে কত, r ইকুয়াল টু হইতেছে আমাদের √2/√3, r ইকুয়াল টু পাইতেছে কত √2/√3। এটুকু বুঝতে পারছো সবাই? এটুকু বুঝতে পারছো সবাই? এইটুকু বুঝতে পারছো নাকি বুঝাইতে হবে আরেকটু? এটুকু বুঝতে পারছো কি তোমরা সবাই, নাকি আর একটু বুঝাইতে হবে এখানে? ওই তোমাদের কমেন্ট দেখতে পারতেছি না। ক্লিয়ার? তো দেখো, তাহলে এখন আর এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো, আমরা চাইলে 1 নং এ বসাইতে পারি, 2 নং এ বসাইতে পারি। আমরা সবসময় খেয়াল রাখবো যে কোন সমীকরণটা ছোট, কোন সমীকরণটা আমাদের ছোট। যে সমীকরণটা ছোট আমরা আর এর মান ওই সমীকরণেই বসাবো, মনে থাকবে? আমরা খেয়াল রাখবো আর এর মান এমন একটা সমীকরণে বসাবো যে সমীকরণটা ছোট। তো এখানে r⁻6 এবং মানগুলো অনেক বড়, ar⁻3 এবং মানগুলো অনেকটা ছোট, পাওয়ারও ছোট মানও ছোট। তো আমরা মান যেটা আমাদের ছোট ওইটার মধ্যে বসাবো। আসো তাহলে আমরা মান যেটা আমাদের ছোট ওইটার মধ্যে বসাবো, ঠিক আছে? আসো তোমরা সবাই, আর যারা ক্লাস এখন মিস করতেছো পরবর্তীতে ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবা, ইউটিউবে আপলোড করা হবে। তো 1 নং সমীকরণে আর এর মান বসাই। 1 নং সমীকরণে আর এর মান বসাই। আর 1 নং সমীকরণটা ছিল কত a, এখন আর এর তো একবারে মান বসাই দিব আমরা। আর এর মান কত √2/√3, পাওয়ার কত ছিল, পাওয়ার 3 ছিল। তো পাওয়ার 3 থাকলে আগে যে মানটা ছিল ওই মানই চলে আসবে। ইকুয়াল টু কত ছিল এখানে, ইকুয়াল টু ছিল
√2/3। তো এখন দেখো a ইকুয়াল, এখানে যেহেতু আমরা এই মানটাকে যেহেতু পাওয়ার 3 বানানোর জন্য এই মানটা পাইছি, তাহলে এই মানটার উপর যদি আর পাওয়ার 3 দেই তাহলে আগের মানটাই চলে যাব। তাহলে a 2√2/3 ইকুয়াল টু √2/3। তো এখানে a এটা এসে ভাগাকার হয়েছে, কি হবে? গুণ হবে। তার মানে √2/3 গুণন 3√3 ভাগ হলো 2√2। তো এই 3 সাথে এই 3 কাটলাম, এই √2 সাথে এই √2 কাটলাম। তাহলে a ইকুয়াল টু আসতেছে কত? a ইকুয়াল টু আসতেছে আমাদের √3/2। a ইকুয়াল টু আসতেছে কত? a ইকুয়াল টু আসতেছে √3/2। √3/2 এটাই কি ধারার প্রথম পদ? এটা কি ধারার প্রথম পদ? ঠিক আছে, এটা কি আমাদের ধারার প্রথম পদ। তো ধারার প্রথম পদটা আমরা এটুকু নির্ণয় করতে পারবো সবাই। ধারার প্রথম পদ পেয়ে গেছি। ধারার 3টা পদ আপাতত আমরা বের করব, চতুর্থ পদ তো দেওয়াই আছে। তাহলে আমার লাগবে কি এখন? দ্বিতীয় পদ এবং লাগবে তৃতীয় পদ। দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বের করব। তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ দিয়ে দিব, ধারা হয়ে গেল। তাহলে আমরা এখন কি বের করব? এর মান বসাইয়া দ্বিতীয় পদ বের করব। অতএব ধারাটির দ্বিতীয় পদ, অতএব ধারাটির দ্বিতীয় পদ ar⁻2 ar, এর মান কত? √3/2 গুণন আর এর মান কত? √2/√3। তো এই √3 সাথে তুমি যদি এই √3 কাটো আর উপরে থাকতেছে √2 কেটে দাও, 1/√2। 1/√2 হয়েছে এটুকু। এখন তুমি দেখো যদি তৃতীয় পদ বের করতে চাই, তৃতীয় পদ, অতএব ধারাটির তৃতীয় পদ, অতএব ধারাটির তৃতীয় পদ ar⁻3 - 1 ar²। ar², তো এর মান কত? এর মান হলো √3/2 গুণন আর এর মান √2 স্কোয়ার করলে 2 হবে, √3 স্কোয়ার করলে 3 হবে, একবার স্কোয়ার দিয়ে দিলাম। তো এটার সাথে এটা কাটলাম, √3 কাটাকাটি করলে থাকবে হলো 1/√3। থাকবে কত? 1/√3। অতএব নির্ণয় ধারা, অতএব এখানে দেখা যাবে কি এখানে লিখলে? অতএব নির্ণয়ের ধারাটি হলো, বা অতএব নির্ণয়ের ধারা এর মান কত? √3/2 মানে প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 1/√2। তৃতীয় পদ কত? 1/√3। আর চতুর্থ পদ কত? এই এখানে √2/3 প্লাস √2/3 প্লাস ডট ডট। ঠিক আছে সবাই? ক্লিয়ার? নিচে দেখা যায় না? স্যার একবারে নিচে নেমে গেল নাকি? ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? একটু কমেন্ট করে জানাও। আর কে যেন কোন বোর্ডের কথা যেন বললাও? সিলেট বোর্ড 2020 মেবি, না? এটাকে একটু বুঝাইতে হবে। এটাকে আরো বুঝাইতে হবে কি না, কি তোমরা কি
তো পরবর্তী ক্লাস হলো আজকে শনিবার সোমবার, ইনশাআল্লাহ সোমবার দিন তাহলে আমরা সিলেট বোর্ড 2020 পড়বো। এবং আরো কোনো বোর্ড কোশ্চেন যদি কারো কোনো সমস্যা থাকে বা যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে ধারা অধ্যায়ের, তো বলবা। আমরা 3টা সিকিউ সলভ করবো ধারার থেকে। এই যে একটা সিকিউ সলভ করছে, আমাদের 2টা টাইপ কমপ্লিট হয়ে গেছে। গুণোত্তর ধারার একটা টাইপ কমপ্লিট হলো, সমান্তর ধারার একটা টাইপ কমপ্লিট হলো। তো এরকম ভাবে আমরা টাইপ গুলাও পড়বো, ঠিক আছে, কিন্তু একটা বোর্ড কোশ্চেন থেকে টাইপ অনুযায়ী পড়বো। আর যারা চলে গেছে তারা মনে করো না যে সবই পারে। তারা চলে যাওয়ার পেছনে কারণ হলো তাদের ওই বর্তমান সময়ে, তোমাদের একটা কথা হলো যে বর্তমান সময়ে আমরা রিলস এবং শর্ট ভিডিও দেখতে দেখতে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা 30 সেকেন্ডের বেশি কোথাও ধৈর্য ধারণ করতে পারি না। 30 সেকেন্ডের বেশি বা 2 মিনিট বা 3 মিনিটের বেশি আমরা ধৈর্য ধারণ করতে পারি না। কিছু কিছু স্টুডেন্ট দেখবে আসবে, 2 মিনিট দেখবে চলে যাবে। ওকে তুমি যত গুরুত্বপূর্ণ জিনিসই দাও না কেন, ওর কাজই হলো স্ক্রিন শুধু দেখাবে, মানে ওর কাজই এরকম যে এরকম এরকম করবে। ও কখনোই একদম মনে করো যে ফুললি ভাবে সবকিছু করতে পারবে না। তো এমসিকিউ দিছিলাম কবে মনে নেই আমার, কোনটা দিছিলাম একটু আবার দিয়ে রাখো, আমার মনে নেই ওইটা। তো গণিত এমসিকিউ কি নাকি? তো এই যারা মনে করো যে হোমওয়ার্ক দিব না, হোমওয়ার্ক দিব তোমাদের, হোমওয়ার্ক শুধু কোর্সের স্টুডেন্টদের জন্য দিব, ফ্রিতে আমরা হোমওয়ার্ক গুলা না দিই। অনেকে হোমওয়ার্কের প্যারা শুনলে আরো ভয় পাবে, ঠিক আছে? হোমওয়ার্কের কথা শুনলে অনেকে আরো বেশি ভয় পাবে, তোমাদের ভয় দেখানোর দরকার নেই। হোমওয়ার্কের কথা শুনলে অনেকে আরো বেশি ভয় পাবে, ওদের ভয় দেখানোর দরকার নাই। আচ্ছা, পেইড কোর্সে করাই দিবনি, তুমি যে হোমওয়ার্কটা দিছিলাও, কি তুমি যে প্রবলেমটা দিছো। তো যাই হোক, তোমাদের এই যে কথাটা বললাম যে যারা অনেকে ক্লাস উপস্থিত আসছিল কিন্তু ক্লাসটা শেষ করতে পারে নাই, শেষ করতে না পারার পিছনে কারণ হলো তাদের কোনো একটা জিনিস মনোযোগ সহকারে দেখার বা করার সময় নেই। দেখবা তোমাদের পাশের বেঞ্চে বা তোমার এক ফ্রেন্ড পরীক্ষার হলে এখন তারা 3 ঘন্টা বসে থাকতে পারে না। এখন বর্তমান সময়ে আমাদের যে সব থেকে বড় সমস্যা, 3 ঘন্টা টাইম আমরা পরীক্ষার হলে বসে থাকতে পারি না। অনেক স্টুডেন্ট দেখবে 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে বের হওয়ার জন্য মানে এমন একটা অস্থির অবস্থা, মনে হয় যে বাহিরে মনে হয় কি না কি রেখে আসছে, যে বের হতেই হবে বের হতেই হবে। মানে ওর টার্গেট হলো যে কখন আমি এখান থেকে বের হয়ে যাব, পড়তে পড়ছে কখন আমি বইটা রেখে উঠতে পারবো, মানে ওর চিন্তা ভাবনা এইটা। তো 1 ঘন্টা মনোযোগ সহকারে ক্লাস করতে পারে না, ঠিক আছে? 1 ঘন্টা মনোযোগ সহকারে ক্লাস করতে পারে না, তাহলে ও আর কি করবে? যে কথা বললাম যে ওর তো মনোযোগ শুধু ক্লাস না, কোনো জিনিসই ফুললি দেখতে পারে না। এখন যদি ওকে যদি বলো যে একটা মুভি দেখতে, মুভিও দেখতে পারবে না। একটা মুভি দেখতে ওর মনে হবে তাড়াতাড়ি চেঞ্জ হয় নাকি পাল্টে নাকি, মানে ওই যে রিলস দেখতে দেখতে অবস্থা খারাপ। মানে রিলস দেখতে দেখতে তার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 2 মিনিট একটা ভিডিও মানে একটা ক্লাস দেখার পর বা একটা কাজ করার পরে তার আর মনোযোগ নাই, মনোযোগ নষ্ট হয়ে গেছে। তো সবাই চেষ্টা করবো মনোযোগটা ধরে রাখার জন্য, আপাতত 1 ঘন্টা 2 ঘন্টা টানা পড়ার জন্য। এই মনোযোগটা যদি আনতে পারো তাহলে পরীক্ষার মধ্যে ভালো করা পসিবল, তাছাড়া সম্ভব না। ওই 20 মিনিট মনোযোগ দিয়ে পড়বা, তারপরে 111 পর্যন্ত হয়েছিল, 111 জন ছিল, 111 জন থেকে এখন 38 কয়জন আছে এখন? 38 জন আছে না 30 জন আছে? 32 জন আছে। তো যাই হোক, যারা চলে গেছে তাদের জন্য শুভকামনা, যারা আছে তাদের জন্য। আগামীকাল ক্লাসের কথাটা আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে, এবং সোমবার দিন যে ক্লাস হবে এটা মোটামুটি শিওর থাকো। আর এই ক্লাসটা আমরা আগামীকাল ইউটিউবে আপলোড দিব, ঠিক আছে? আর যারা আমাদের প্রত্যেকটা অধ্যায়ে যাদের খুবই বেশি প্রয়োজন, তারা অবশ্যই গণিত যে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি টার্গেট জিপিএ 5 কোর্সটা আছে, সেই কোর্সে যুক্ত হবা। তো এখন যারা যুক্ত হবা, যেহেতু আমাদের মানে 2-1টা অধ্যায় শেষ হয়ে গেছে,
এখন যারা যুক্ত হবে তাদের জন্য আমরা 500 টাকা করে নিব কোর্স, ঠিক আছে? লাস্ট মুহূর্তে এটা অফার থাকবে। লাস্ট মুহূর্তে এই অফারটা দিব আমরা 7 দিনের জন্য, 500 টাকা করে নিব আমরা লাস্ট মুহূর্তে 7 দিন। আজকে এই মাসের 10 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত এই অফারটা রাখবো। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু আলোচনা করছি, অনেক কিছুই পড়ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে 1 ঘন্টা টাইম বাড়িতে পড়ার চেষ্টা করবা, এবং যে কোনো জায়গায় ক্লাস করো মনোযোগ সহকারে ক্লাস করার চেষ্টা করবা। যখন ক্লাস করবা তখন মেসেঞ্জারে নোটিফিকেশন অফ করে রাখবা, যেন মেসেঞ্জারে টুমুস করার সাথে সাথে যেন তুমি চলে না যাও। তুমি তখন ফোনটা অফ করে রাখবা, যেন তোমাকে ওইখানে ফোন দিয়ে কেউ কোনো বন্ধু যেন ঝামেলা সৃষ্টি করতে না পারে। মেসেঞ্জারে লাস্ট মুহূর্তে একজনে একটা মেসেজ দিল, ক্লাস করতেছো বা পড়তে বসছো, শব্দ করছে আর ফোন হাতেই নিছো, 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেছে জানোই না। এরকম যেন না হয়। যখন তুমি ক্লাস করতেছো বা যখন তুমি পড়তেছো তখন ওই ফোনের শব্দটা যেন তোমার কানে না আসে। এভাবেই পড়ার চেষ্টা করবো। যখন তোমার পড়াশোনা শেষ, যখন তুমি রেস্ট নিবা, রেস্টের মধ্যে আমি ফোন ইউজ করতে বলবো না কাউকে, কারণ রেস্ট সময়টা হলো তোমার ব্রেনকে ঠান্ডা রাখার জন্য। তুমি যখন রেস্ট নিতেছো তখন মূলত তোমার ব্রেনটাকে একটু বিশ্রাম প্রয়োজন। কিন্তু ওই বিশ্রাম টাইমে তুমি যদি এই ফোন ইউজ করো, ফোনে একটা নিউজ দেখো, নিউজ দেখার পরে তুমি পড়ার সময় তোমার যতটুকু ব্রেন নষ্ট না হয়েছে, ওই টাইমে যদি একটা নিউজ দেখো যে নিউজটা তোমার ব্রেনে মানে একটা বড় একটা আঘাত ফেললো, তো ওই টাইমে ব্রেনের আর ক্ষতি বেশি হবে তোমার। তুমি চেষ্টা করবা যে তোমার ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য, ব্রেনটাকে শান্ত রেখে পড়াশোনা শেষ করার জন্য। আর যখন রেস্ট নিবা তখনও ফোনটা ইউজ করবা না, ফোনটা তখনও একটু দূরে রাখবা। তো যখন ফোন ইউজ করবে একটা নির্দিষ্ট টাইম রাখবা, যে ওই টাইমে তুমি ক্লাস করবা বা বন্ধুদের সাথে আড্ডা দিবা বা যাই করো না কেন, যে কারোর সাথে কথা বলতে হবে। তুমি সারাদিনই কথা বলতে হবে এরকম না। ধরো তুমি বিকালে একটা নির্দিষ্ট টাইম বের করবা যে এই টাইমে আমি কারো কাছ থেকে পড়া জানবো বা ও কি পড়ছে জিজ্ঞাসা করবো বা ওর সাথে কথা বলবো, একটা নির্দিষ্ট টাইম রাখবা। ওই টাইমে তুমি তার সাথে কথা বলবা, ওই টাইমে তুমি তার সাথে যত তোমার কথাবার্তা আছে সবকিছু শেষ করবা। এবং ওই টাইমটা শেষ হওয়ার পরে তুমি আবার ফোনটা রাখবা। যদি কোনো ক্লাসের প্রয়োজন পড়ে ক্লাস করবা, যদি ক্লাসের প্রয়োজন না পড়ে তাহলে ক্লাস করবা না। এরকম না যে তোমাকে ক্লাস করতে হবে, যদি প্রয়োজন না পড়ে তোমার ক্লাস করার দরকার নেই। সবার সাথে অনেক কথা হলো, অনেকদিন পর ক্লাসে অনেক স্টুডেন্ট উপস্থিত ছিলাম তোমরা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে এরকম উপস্থিত থাকবো আমরা, এবং খুব মনোযোগ সহকারে আমরা সবাই ক্লাসগুলো করব। আর তোমরা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখন যারা ক্লাসে উপস্থিত আছো। আচ্ছা, সবাই ঘুমাও এখন। গুড। ফোন পাশে রুমে রাখবা, যত দূরে রাখতে পারো রাখবা, ফোন থেকে যত দূরে থাকা যায় থাকবা। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। কালকে আমাদের কোর্সে 2টা ক্লাস, উচ্চতর গণিত ক্লাস এবং সাধারণ গণিত ক্লাস। এই কালকে আমাদের উচ্চতর গণিত ক্লাস আছে, মনে আছে তো সবার? কালকে উচ্চতর গণিত এবং সাধারণ গণিত, আগামীকাল উচ্চতর গণিত। উচ্চতর গণিত এবং সাধারণ গণিত। দুইটা ক্লাস আছে কালকে কোর্সে, আমরা কোর্সের 2টা ক্লাস কালকে। সাধারণ গণিত হলো ত্রিকোণমিতি, এবং উচ্চতর গণিত দেখি ত্রিকোণমিতি শুরু করবো না সসীম ধারা শুরু করব। অসীম ধারা সসীম ধারা যাই আছে ওইটা পড়বো। আচ্ছা, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।